হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই বইটির চ্যাপ্টার 3 এ, যেখানে চারপিট পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। চারপিট পদ্ধতি কি এটা আমি পূর্বের লেকচারে বলে দিয়েছি, তোমরা লেকচারগুলো ফলো করবে। লেকচার 1 এ চ্যাপ্টার 3 এর। তো এখানে আজকে আমরা সমাধান করব এক্সাম্পল 8। আমরা জানি চারপিট পদ্ধতির মাধ্যমে কোনো সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে এই যে সমাধানের সমীকরণটা থাকে, এই সমীকরণটাকে হচ্ছে গিয়ে প্রথমে চারপিট সহায়ক সমীকরণ দিয়ে অনুপাত করে তারপরে C1 এবং C2 এর মান বের করতে হয়, PQ এর মান লাগে। তারপরে সেখান থেকে আমরা DZ এর একটা সমীকরণ আছে, সেই সমীকরণের মান বসিয়ে Z এর মান নির্ণয় করি ইন্টিগ্রালের মাধ্যমে। তাহলে আমরা এবার মেইন অঙ্কে চলে যাই। অঙ্কটাতে আমাদের মূলত কি বলেছে, p² + q² y = QZ এর পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বের করতে বলেছে। ভালোভাবে খেয়াল করো, পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বের করতে বলেছে, তারপরে ব্যতিক্রমী ইন্টিগ্রাল বের করতে বলেছে, তারপরে সাধারণ ইন্টিগ্রাল বের করতে বলেছে। তার মানে এই অঙ্কটা আমাদের ধাপ কয়টা? টোটাল 3টা ধাপ আছে। তো এই 3টা ধাপ সমাধানের জন্য আমরা এখন খুবই মনোযোগ সহকারে অঙ্কটিকে খেয়াল করব। প্রথমে আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা f(x) আকারে লিখে নেব। সলিউশন দিয়ে শুরু করে দেই। প্রদত্ত সমীকরণ, আমাদের এখানে আছে কি x y। আমরা জানি চারপিট সমীকরণে x y z p q এরকম 5টা চলক থাকে, যেখানে x আর y হলো স্বাধীন চলক আর z হচ্ছে অধীন চলক। তারপরে এইটা ইকুয়াল টু আমরা দেব হচ্ছে এখানে যে সমীকরণটা আছে সেটা p² q² y = ZQ। এবার এইটাকেই আমরা আবার লিখব f(x, y, z, p, q) = p² + q² y - z এর অংশ তারপরে 0। তো এখানে এইভাবে করা হয়ে গেল। এবার আমরা চলে যাই আমাদের চারপিটের সহায়ক সমীকরণ তৈরি করতে। চারপিটের কি তৈরি করব? সহায়ক সমীকরণ। ঠিক আছে, তো চারপিটের সহায়ক সমীকরণ। চারপিটের সহায়ক সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে গিয়ে, আমরা এই সূত্রটাকে আজকে আমি তোমাদের এই অঙ্কটার মাধ্যমে সূত্রটাকে তোমরা কিভাবে মনে রাখতে পারো সহজে সেই ট্রিক্সটাই বলে দেব। তাই অঙ্কটা একটু কেয়ারফুলি দেখবে ঠান্ডা মাথায়। আমাদের এখানে 5টা পর্ব হয়, তো এই 5টা পর্বের ভিতর তৃতীয় পর্বটা একটু বড় হয়, তারপরে একটা পর্ব, তারপরে আরেকটা পর্ব। তো আমি মনে রাখার জন্য এভাবে তোমাদের আজকে টেকনিকটা শিখাই দিই কিভাবে মনে রাখবে। পি কিউ, তারপরে জেড, পি কিউ জেড, তারপরে এক্স আর ওয়াই বসে। ডির পরে বসে পি, তারপরে বসে কিউ, পি কিউ, তারপরে বসে জেড, তারপরে এক্স, তারপরে ওয়াই। এভাবে উপরের পার্টটা হয়। আর নিচের পার্টটা আমরা কিভাবে বের করি? নিচের পার্টটা প্রত্যেকটার সাথে f(x) থাকবে, আর প্রথমে f(x) কে আমরা x এর সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করব, তারপরে প্লাস দিয়ে p আসবে একটা, তারপরে আবার x কে আমরা z এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, তারপরে সেম ভাবে f কে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করব, আর এখানে q আসবে, আর f কে আমরা z এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেন এই পর্বে আমরা -p নেব, তার সাথে আমরা f কে z এর টার্মে, তৃতীয় টার্মে p দ্বারা অন্তরীকরণ করব। এরপরে আমরা -q নেব, f(x) কে আমরা q দ্বারা আংশিক অন্তরীকরণ করব। এরপর আমরা এখানে x এর জায়গায় মাইনাস নেব, del f নেব, আর এই f কে আমরা p এর মাধ্যমে করব। যখন x এর টার্ম তখন এখানে p, আবার এখানে আমরা মাইনাস দেব, f নেব, f কে আমরা q এর মাধ্যমে করব। তাহলে আজকের পর আমি মনে করি চারপিটের যে সহায়ক সমীকরণটা কারো মুখস্থ করা লাগবে না, তোমরা টেকনিক্যালি মনে রাখতে পারবে কিভাবে এটা হয়েছে। এই ট্রিক্সটা মেবি তোমাদের খুব কাজে লাগবে। আর চারপিট দিয়ে অঙ্ক আসেই। তো এই অঙ্কটা সমাধানের জন্য আমাদেরকে এবার আংশিক অন্তরীকরণ করতে হবে।
এবার আমরা এটার আংশিক অন্তরীকরণ যখন করব ডিপি এর মাধ্যমে, পি কে যখন আমরা এখানে যদি এফ অফ আছে, এই এফ অফটা হলো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ওয়াই, এখানে একটা ব্র্যাকেট আছে, ওয়াই মাইনাস কিউ জেড। তাহলে এখানে কোনো জায়গায় এক্স এর চলক আছে, এক্স নাই, তাহলে এই জন্য প্রথমটা এক্স এর সাপেক্ষে 0 হয়ে গেছে। আংশিক অন্তরীকরণে যেটা সাপেক্ষে করা ওইটা বাদে বাকি সব 0। তারপরে আমাদের এখানে আছে গিয়ে পি এর অংশ, আমরা পি রেখে দিলাম, তারপরে এফ কে আমরা জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। এইটাকে যখন আমরা জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তখন আমাদের এই পদটা 0 হয়ে যায়, আর এই টুকের ভিতরে কোথায় পি আছে, এইখানে পি আছে, তাই তো? তো এটাকে যদি আমরা করি তাইলে এখানে আমাদের দাঁড়ায় কিউ মাইনাস কিউ। ওকে, জেড এর সাপেক্ষে করলে মাইনাস কিউ, কারণ এখানে এইটুক 0 হয়ে যায় আর জেড এইখানে আছে, তাইলে থাকে কি মাইনাস কিউ, তাহলে এখানে আমরা দিলাম মাইনাস কিউ। এবার আমরা পরবর্তী ধাপে ওয়াই এর সাপেক্ষে করলে এই যে পদটা, এই টোটাল পদটা আসে, কারণ ওয়াই এর সহগ হচ্ছে এইটা, আর ওয়াই কে যদি আমরা আংশিক অন্তরীকরণ করি ওয়াই এর সাপেক্ষে তখন হয় মান 1। তাহলে আমরা এখানে লিখতে পারি এইটার জন্য পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এবার দিলাম হচ্ছে এখানে কিউ, এবার আছে জেড এর সাপেক্ষে, তো আমরা সেম ভাবে জানি যে জেড এর সাপেক্ষে করলে হয় গিয়া মাইনাস কিউ, তাহলে আমরা এখানে ডি কিউ আর এখানে হলো মাইনাস কিউ। এবার আমাদের পরের ধাপে আমরা যখন করি তখন আমাদের কি আসে বলো তো, বলতে পারবা? আমাদের জেড এর টার্ম এখানে আমরা পি এর সাপেক্ষে করব। ওকে, পি এর সাপেক্ষে যদি আমরা করতে যাই, পি এর সাপেক্ষে করলে আমাদের এইখানে আছে, তাইলে এইখানে ওয়াই আছে যেটা, এটা হচ্ছে গিয়ে চলক, আর এইখানে কোনো পি নাই, তাইলে এইটা 0 থাকবে। তাহলে এইখানে যদি করি তাইলে হয় 2p, তাহলে আমরা সেই 2p লিখে দিলাম। আর এখানে একটা মাইনাস 2p ছিল, মাইনাস কি ছিল, মাইনাস একটা পি ছিল, তাহলে সেইখানে আমরা এইখানে সূত্রের মাইনাস আর একটা পি, তো এই পি এর সাথে গুণ করলে পি স্কয়ার হয়ে যায়। তারপরে এবার আমাদের সাথে ছিল ওয়াই, সেই ওয়াইটা লিখে দিলাম। এবার আমরা মাইনাস দিয়ে এখানে আছে কি কিউ, তাহলে এই কিউটা থাকবে, কিউটাকে আমি আগে লিখতেছি না, এখানে হচ্ছে গিয়ে কিউ আসবে, আর আছে কি কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ। যখন আমরা কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করব, এই কিউটা লিখলাম মাইনাস কিউ, আর কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একটা বড় টার্ম আসে, ঠিক আছে? সেটা কি, কারণ এই পদেও কিউ আছে, এই পদেও কিউ আছে, তাহলে এখানে আসবে এই পদটা 0, 2q ওয়াই আসবে, 2q ওয়াই আর হচ্ছে মাইনাস জেড, ঠিক আছে? এরবার পরে আমরা এটাকে গুণ করে দেব। এবার আমরা এক্স আর ওয়াই এর টার্ম করি। এক্স এর টার্ম করলে ডেল এফ বাই ডেল পি করলে পর হয় মাইনাস 2p ওয়াই, আর যখন আমরা ডেল ওয়াই বের করব তখন আমাদের মানটা দাঁড়াবে কি, এইটা সাপেক্ষে এই যে মানটা ব্র্যাকেটের এই মানটা আসবে 2q(y - z), ঠিক আছে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2q(y - z)। তো এই পর্যন্ত গেল। এবার পরের লাইনে আমরা ক্যালকুলেশন করে এটাকে ছোট বাবু বানিয়ে দেই। তাহলে হবে কি, ডেল পি বাই এখানে মাইনাস পি কিউ, ঠিক আছে? আর এই পদটা আসবে ডি কিউ বাই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। তো এখানে দেখবা এই কিউ কিউ কাটা যাবে, থাকবে শুধুমাত্র পি স্কয়ার। তাহলে এখানে আসলো ডি জেড, কি আসলো ডি জেড। তাহলে ডি জেড এর অংশটা কি হবে, মাইনাস 2p স্কয়ার ওয়াই মাইনাস, এখানে একটা 2 আছে কিন্তু 2q স্কয়ার ওয়াই, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কিউ জেড ইকুয়াল টু, এবার ডি এক্স এরটা তো যেমন আছে তেমন থাকবে, আর ডি ওয়াই এরটাও যেমন আছে তেমন থাকবে, 2q(y - z), ঠিক আছে? এই হচ্ছে আমাদের মানগুলো। তো এবার আমরা প্রথম এবং এটাকে আমরা সমীকরণ নাম্বার দিব 3। এই সমীকরণ নাম্বার 3 থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় অনুপাতটা নেব, প্রথম এবং দ্বিতীয় অনুপাতটা নিয়ে আমরা কাজ করি। তাহলে প্রথম ও দ্বিতীয়
3 নং হতে, আমি এটা বাইরে দিয়ে দিলাম, 3 নং হতে, এই যে আমি এটা বামে লিখে দিলাম, 3 নং হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, প্রথম ও দ্বিতীয় অনুপাতটা নিলে হবে ডিপি বাই মাইনাস পি কিউ ইকুয়াল টু ডি কিউ বাই শুধু পি স্কয়ার, কারণ এটা তো কাটা যায়। তো এর পরের ক্যালকুলেশনে আমরা আগাই। পরের ক্যালকুলেশনে যখন আমরা এটাকে করি তখন এটা আসে মাইনাস পি কিউ, আর এখানে আর গুণন করে দিলাম ডিপি ইকুয়াল টু এখানে পি স্কয়ার আর হচ্ছে ডিপি, জাস্ট আর গুণন করছি, আর কিছু না। এবার আমরা এই আর গুণন করার পরে তোমাদের মাইনাস যে পি কিউ ডি কিউ ছিল এইটাকে সেম ভাবে আবার এই পৃষ্ঠায় আমি লিখে দিলাম যাতে তোমাদের আমি অঙ্কটা বুঝাতে পারি। তো এবার আমরা কি করব, আর একটা এখানে একটা কাজ করে দিই, ওই লাইনে যেহেতু বুঝাইছি আমরা উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দিতে পারি। এখানে যদি আমরা পি দ্বারা ভাগ করে দেই তাহলে এখান থেকে মাইনাস কিউ অবশিষ্ট থাকলো ডি কিউ, আর ডান পাশে অবশিষ্ট থাকে শুধুমাত্র একটা পি ডিপি। আমরা এখানে লিখে দিই উভয়কে পি দ্বারা ভাগ করে, ঠিক আছে। এর পরের লাইনে আমরা করব কি, দুটোটাকে এক সাইডে নিয়ে আসব, মাইনাস কিউ ডি কিউ মাইনাস পি ডিপি। দেন আমরা এখানে এটাকে টোটালটাকে প্লাস ফরম্যাটে নিয়ে নেব। প্লাস ফরম্যাটে নিলে পি এর অংশ আমরা আগে নিয়ে আসব আর কিউর অংশ আমরা পরে দিয়ে দেব, কারণ পি আগে থাকবে কিউ আর পরে থাকবে, এটাই তো সিকোয়েন্স। আর এই পাশে জিরো। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব। যখন এটাকে আমরা সমাকলন করি তখন আমাদের করলে হয় পি স্কয়ার বাই 2, আর এখানে হয় কিউ স্কয়ার বাই 2, আর ডান পাশে ধ্রুবক আসে c1 স্কয়ার বাই 2। এইখানে আমরা লিখে দিই সমাকলন করে, সমাকলন করে, ঠিক আছে। নেক্সট আমরা এখানে 2টাকে বাদ দিয়ে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু c1 স্কয়ার লিখলাম। এইটাকে দিব আমরা সমীকরণ নাম্বার 3। তো নেক্সট কাজ হবে আমাদের এই ম্যাথের টার্মগুলোকে একটু ছোট বড় করা। এবার আমাদের যে 1 নাম্বারটা ছিল সমীকরণ, তোমাদের মনে আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ওয়াই, ওইখানে কিন্তু এই পি স্কয়ার ছিল, আমরা এই 1 নং এ এই মানটা বসাবো। 1 নং এ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়াল টু c1 স্কয়ার বসিয়ে পাই, এই যে এটার যেখানে ছিল সেখানে কিউ ওয়াই মানে সরি c1 স্কয়ার ইনটু ওয়াই মাইনাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে এইখান থেকে আমরা c1 এর মান c1 কে ডান পাশে নিয়ে গিয়ে কিউ এর মান বের করব। আমাদের প্রথমে পি কিউ বের করতে হবে, তারপর ওই পি কিউ এর মানকে ধরে c1 বের করতে হবে। এটা আমাদের ধাপ। আমি ধাপগুলো তোমাদের এর আগের একটা ভিডিওতে দেখাইছি যে এই অঙ্কগুলো কিভাবে নির্ণয় করতে হয়, সেই ধাপগুলো। তারপরে এবার আমাদের যদি এখান থেকে কিউ এর মান বের করতে চাই তাহলে একবারে যদি আমরা করি, এইখানে ছিল মাইনাস কিউ এর টার্মটা, তো এই কিউ কে আমরা যদি এইখানে নিই মাইনাস কিউ, আর এটাকে আমরা ডান পাশে c1 স্কয়ার ওয়াই লিখে দিলাম। এবার এইখান থেকে উভয় পক্ষ থেকে কি বাদ দেবো বলো তো, মাইনাস বাদ দেবো, আর এই কিউ কে এইটার নিচে নিয়ে যাব। তাহলে জেড মানে সরি কিউ কে এখানে রাখবো আর জেড কে এখানে নিচে নিয়ে যাব। কিউ রাখলাম আর এই মাইনাসে মাইনাসে প্লাস, তাইলে c1 রাখলাম আর এই যে জেড এটা নিচে হয়ে গেল। এইটা আমাদের বের হলো কিউ এর মান। এবার আমরা 3 নং এ এই মানটা বসাবো, এই যে 3 নং, এই 3 নং এ এই মানটা বসাবো। 3 নং হতে পি স্কয়ার প্লাস এই কিউ স্কয়ার এর জায়গায় এই মানটা আসবে c1 স্কয়ার ওয়াই বাই জেড এর হোল স্কয়ার ইকুয়াল টু c1। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে আসবে p1 প্লাস c1 টু দি পাওয়ার 4 আর y স্কয়ার বাই z স্কয়ার ইকুয়াল টু c1 এর স্কয়ার।
তো এখানে পরের লাইনে আমরা হচ্ছে গিয়ে এটাকে ডান পাশে নিয়ে গিয়ে তোমার লসাগু করব। তাহলে পি স্কয়ার কে বামে রাখবো, কারণ আমাদের বেসিক এখানে পি এর মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে c1 এর স্কয়ার মাইনাস এই পদটা c1 টু দি পাওয়ার 4 y স্কয়ার বাই z স্কয়ার। তো আমি এখানে একটা লাইন এখানে সামনে করি, সেই লাইনটা হলো গিয়ে পি স্কয়ার ইকুয়াল টু, এইখানটাকে লসাগু করলে এইটা আসবে যাইয়া জেড স্কোয়ার হলো লসাগু। তাহলে এখানে একটা c1 এর সাথে জেড স্কোয়ার যোগ হবে, জেড স্কোয়ার মাইনাস c1 টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখান থেকে এই মানটাকে বের হবে গিয়ে c1 স্কোয়ার কমন যায়, থাকে শুধু জেড স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, মানে এখানে 4 ছিল, একটা কমন নিয়ে নিছি জেড স্কোয়ার। এবার আমরা এটাকে বর্গমূল করব। তো বর্গমূল করলে এখানে কিন্তু p1 আছে, p1 পি স্কয়ারের মানটা এইটা বের হলো, আমি এক লাইনে করে দিলাম। ঠিক আছে, এবার আমরা যদি এই অঙ্কটাকে সমাধান করতে যাই সেক্ষেত্রে বর্গমূল যদি করি তাহলে পি আসবে এই পাশে, আর এখানে যদি টোটালটার উপর আমরা বর্গ করি তাহলে আমার এইটা আসবে c1, এইখানে আর এইটার উপরের বর্গটা উঠে যাবে c1, আর জেড স্কোয়ারের বর্গটা যদি উঠে যায় তাহলে এইখানে আমাদের থাকবে আর হচ্ছে এই পদটা। তো এই পদটার উপর আমাদের কোনো বর্গ নাই, তাই এটা রুটের ভিতরে চলে যাবে। তো এটা আমাদের পদটা চলে আসলো। তো এরপরে আমরা হচ্ছে গিয়া এই পি আর কিউ এর মান ডিজেড এর যে সমীকরণ সেইটাই বসাবো। এখন পি ও কিউ এর মান ডিজেড ইকুয়াল টু পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই এ বসিয়ে, তাহলে ডিজেড ইকুয়াল টু আসে c1, এই পি এর মান বসাবো পি c1 জেড রুট অফ জেড স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস c1 স্কোয়ার ওয়াই বাই জেড ডি ওয়াই। ঠিক আছে, তো এইটাকে এবার যদি আমরা এই যে ভাগের জেড আছে এটা আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে হয় জেড ডিজেড ইকুয়াল টু c1 root of z square by c1 square y square dx plus c1 square y dy। খেয়াল রাখো প্রথমটায় দুইটা স্কয়ার, এটা কিন্তু একটা স্কয়ার, ভুল করে ফেলে না। এরপরে আমরা কি করব, এই যে বর্গমূলের পদটাকে ডানে রাখবো আর নরমাল পদটাকে বাম সাইডে নিয়ে আসবো। z dx মাইনাস এখানে প্লাস আছে c1 স্কয়ার y dy ইকুয়াল টু c1 রুট অফ z স্কয়ার মাইনাস c1 স্কয়ার y স্কয়ার dx। এবার আমরা এই যে মানটা আছে এই মানটাকে সংক্ষেপে একটা মানে নিব, তার জন্য আমাদের এই রুটটাকে বামে আনতে হবে, তাহলে আমাদের একটা সূত্রে পড়বে। তো dz মাইনাস c1 স্কয়ার y dy বাই এই রুটটাকে এখানে নিয়ে আসি তাহলে হয় z স্কয়ার মাইনাস c1 স্কয়ার y স্কয়ার dx টা ওই পাশে থাকবে, এটা হবে যে c1 dx। ঠিক আছে, তো এই পদটা যে গেল। এবার আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে তোমাদের আমি রাফে ওই ক্যালকুলেশনটা বুঝিয়ে দেবো। তো এর পরে একটা লাইন আসবে, সেটা কিভাবে আসে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। পরবর্তী ধাপে আমরা একটা মান করতে পারবো, উপরের যে মানটা আছে ওইটার বদলে আমরা এই লাইনটা লিখবো। আমি লাইনটা আগে লিখি তারপরে তোমাদের বলছি কিভাবে এই লাইনটা আসলো। ঠিক আছে, আগে আমি এই লাইনটাকে লিখে নেই। রুট অফ জেড স্কোয়ার মাইনাস c1 স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু c1 dx। এই লাইনটা কিভাবে আসছে এটা আমি এবার তোমাদেরকে রাফে একটু বুঝাই। তো আমাদের ওইখানে উপরের লাইনটা ছিল কি z dz মাইনাস c1 স্কয়ার y dy, তাই তো। তো ওইটার বদলে আমরা কি করব, এইটাকে
ভাগ, এই যে এবার এই বামের যে লাইনটা, এই লাইনের উপরের লাইনটা করতেছি, হাফ অফ এই যে ডি এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এই লাইনটা থেকে অতএব দেই, অতএব এই লাইনটা থেকে আমরা এই লাইনটায় যাব। কিভাবে যাব সেইটাই দেখাচ্ছি। এইটা আর এইটা সেম জিনিস, তো এইটার বদলে আমরা যদি এখানে হাফ রাখলাম, আর এই ডি জেড এর এই পার্টটাকে আমরা যদি করতে যাই, ডি কে এইটার সাপেক্ষে অন্তরীকরণ অন্তরজ করতে যাই, তখন হয় 2z ডি জেড অন্তরজ করলে, আর এটার সি ওয়ান এরটা করলে হয় গিয়ে সি ওয়ান স্কোয়ার আর 2y ডি ওয়াই। ঠিক আছে, তারপরে এটাকে আমরা যখন আবার করি তখন আমাদের হয় এই দুই পাশ থেকে আমরা কি কমন নিতে পারি, আমরা দুই পাশ থেকে 2 কমন নিতে পারি, তাইলে হয় হাফ, আর এখানে এই বাইরে 2, আর এখানে হয় জেড ডিজেড মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই ডিওয়াই। ঠিক আছে, তারপর এখানে থাকে কি জেড ডিজেড মাইনাস সি ওয়ান ওয়াই ডিওয়াই। তাহলে আমরা বলতে পারি এই লাইন থেকে এই লাইনে আসছে, আবার এই লাইন থেকে এই লাইনে যাওয়া যায়, তাই আমরা এইটার বদলে এই লাইনটা লিখছি। এই যে এইটার বদলে আমরা এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা লিখে নিয়েছি। এইটা আর এইটা সেম লাইন, আর এইটা দিয়ে এই লাইনে আসছে, তার জন্য আমরা উপরের এই লাইনটা লিখছি, একটা হাফ আনছি, যার কারণে সমতা করতে পারি। তো এবার আমরা মেইন অঙ্কে চলে যাই। তারপরের আমাদের কাজ হবে গিয়ে এইখানে যে পদগুলো আছে না, এটাকে একটা সূত্রে বলে, আমরা একবারে এটাকে সূত্রে ফেলাই দেই। এই হাফটাকে তোমরা ধরো এখানে নাই, হাফটাকে আমরা ডান পাশে নিয়ে যাই, 2c1 dx। ঠিক আছে, আর এইখানে এই যেই অংশটা আছে, এই অংশটা একটা সূত্র পড়ে, সেই সূত্রটা হচ্ছে গিয়ে, আমি সূত্রটাও এখানে বামে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে গিয়ে এখানে ইন্টিগ্রেশন 1/√x dx থাকলে হয় 2√x, তাহলে এখানে সেম অবস্থা, মানে রুটের ভিতরেরটার যদি ইন্টিগ্রেশন যদি উপরে থাকে তাহলে হচ্ছে গিয়ে এইটা হয়। তাহলে এখানেও আমাদের সেম হয়েছে, 2 এইখানে নাই, তাহলে এই রুটের ভিতরের যেটা মান, এই মানটাই এইখানে আছে ইন্টিগ্রেশনটা, তাহলে আমরা লিখতে পারি 2 রুট এক্স স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এই ইন্টিগ্রেশনটা করার জন্য এখানে একটা পদ আসে, যেটা আমরা ইকুয়াল দিয়ে এখানে বাম পাশে লিখবো, সেটা হচ্ছে গিয়ে তোমার 2c2, আর এইখানে প্লাস সাইন দিয়ে এইটার সাথে নিয়ে নেবো। এবারে পরের লাইনে আমরা আবার ইন্টিগ্রেশন করব, রুট অফ জেড স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে 2c, এইটা না, আমরা এইটা করতেছি কিন্তু দ্বিতীয়টা, এই যে 2c1 dx এর ইন্টিগ্রেশন করলে হয় 2c1x, আর হচ্ছে গিয়ে প্লাস এই 2c2 সিকোয়েন্সে আমরা সিরিয়াল বাই লিখে দিলাম। আমরা এই পাশেও ইন্টিগ্রেশন করছি, এটাও ইন্টিগ্রেশন করছি, তো এইটার ক্যালকুলেশন আর এটার ক্যালকুলেশন করা হয়ে গেল। তো এবার আমাদের এইখান থেকে জেড এর যে একটা সমীকরণ, সেটা আমরা নির্ণয় করব, সাধারণ সমীকরণ। তার জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে এক্স এর যে পদগুলো আছে, এখানে দুই পক্ষ দিয়ে যদি আমরা 2 বাদ দিই, তারপরে যে জেনারেল পদটা থাকে সেই পদটাই হচ্ছে গিয়ে বর্গমূল করে দেওয়ার পরে আমাদের 2 বাদ দেব উভয় পক্ষ থেকে আমরা, আর বর্গমূল করব, কি করব 2 বাদ দিয়ে উভয় পক্ষ থেকে আমরা স্কোয়ার করে দিলে এখানে এই বর্গমূলটা চলে যায় আর জেডটা বের হয়ে আসে। এবার আমরা এখানে হচ্ছে গিয়ে হবে c1x আর এখানে জাস্ট c2। এবার আমরা এখান থেকে রুট সরাই দেব, যার কারণে স্কোয়ার করতে হবে, রুট সরে গেছে, কিন্তু একটা কাজ, ডান পাশে আবার স্কোয়ার চলে আসবে, কারণ ডান পাশে তার রুট নাই, তাহলে টোটালটার উপর স্কোয়ার। তো এরপরে আমরা এটাকে লিখতে পারি ইহাই পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল, ইহাই পূর্ণাঙ্গ
ইন্টিগ্রাল। আমাদের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বের হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় অংশ ব্যতিক্রম ইন্টিগ্রাল বের করতে হবে। এবার আমাদের কি বের করতে হবে? ব্যতিক্রম ইন্টিগ্রাল। ব্যতিক্রম ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমরা যে 4 নং ছিল না আমাদের, আচ্ছা এখানে একটা সমীকরণ দেব, সেটা হচ্ছে গিয়ে এই যেটা, এইটাকে আমরা 4 নং সমীকরণ দিব। এটা হচ্ছে গিয়ে আমাদের 4 নং সমীকরণ। এই তো ইহাই ঠিক আছে, কিন্তু এইটাকে আমরা দেব 4 নাম্বার সমীকরণ। আমাদের এই যে সমীকরণটা, এটা আমাদের 4 নাম্বার সমীকরণ। তো এই 4 নং সমীকরণকে C1 এবং C2 এর সাপেক্ষে আমরা আংশিক অন্তরণ করলে আমাদের ব্যতিক্রম ইন্টিগ্রাল বের হয়। C1 কে C1 ও C2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে প্রথমে হচ্ছে C1 এর সাপেক্ষে, প্রথমে কি C1 এর সাপেক্ষে, C1 এর সাপেক্ষে যখন আমরা করব তখন আমাদের জিনিসটা হবে কি, এখানে C1 এর সাপেক্ষে এই লাইনটাকে ইন্টিগ্রাল করলে প্রথম পদ হয় 0, কারণ প্রথম পদে C1 নাই। তারপর দ্বিতীয় পদের ক্ষেত্রে হবে মাইনাস, ওয়াইটা থেকে যাবে, আর হবে গিয়ে 2। আংশিক অন্তরীকরণ, ইন্টিগ্রেশন না কিন্তু, C1 আর হচ্ছে গিয়ে ওয়াই স্কয়ার। আর এবার ডান পাশেরটা করলে হবে শুধুমাত্র x, আর এইটাই হবে 0। আর এইখানে টোটালটার উপর হচ্ছে গিয়ে স্কয়ার আছে। তো আগে একটা জিনিস, আমরা প্রথমে টোটালটা করব। টোটালটা যদি করি তাহলে এখানে আসবে 2, আর ব্র্যাকেটের ভিতর এই পদ যেটা আছে সেটা এখানে স্কয়ার আছে, তো আমাদের খেয়াল রাখতে হবে স্কয়ার যেহেতু আছে তাহলে এই টোটালটা হচ্ছে গিয়ে C1 এর উপরে স্কয়ার, তাহলে এখানে C1x প্লাস C2। ঠিক আছে, তারপরে এখনো কিন্তু C1 এর পদ শেষ হয় নাই, স্কয়ার বাদ দিলে ভিতরে আরো পদ আছে, যার কারণে আমরা ভিতরের টুকু করলে শুধুমাত্র x আসে। এই গেল আমাদের এই অংশটুকু। এরপরে আমরা সেম ভাবে যখন এবার ক্যালকুলেশন করি, এখানে 2 বাদ যায়, থাকে হচ্ছে গিয়ে C1, এটা হচ্ছে গিয়ে মাইনাস C1 থাকে, মাইনাস C1 y স্কয়ার ইকুয়াল টু C1x প্লাস C2x। এইটা আমাদের 5 নং সমীকরণ। এবার আমরা ডান পাশে C2 এর সাপেক্ষে করব। কি করব? C2 এর সাপেক্ষে করব। C2 এর সাপেক্ষে সেম জিনিসটাকে যখন আমরা অন্তরীকরণ করি তখন আমাদের মানটা কি আসবে, এখানে আমি ডাবল রেখ দিই একটু। C2 এর সাপেক্ষে যখন করব তখন এখানে প্রথম পদ 0, একইভাবে কারণ এখানে C2 এর নাই, তারপরে এই পদও 0, তাহলে বাম পাশে টোটালটাই 0। এরপরে এইখানে আমাদের C2 মাঝখানে একটা পদ আছে, তাই আমরা টোটালটাকে C2 বিবেচনা করে যখন করি তখন হয় C1x প্লাস C2, আর C2 কে করলে হয় 1, তাহলে এখানে এইটুক গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি C1x প্লাস C2 ইকুয়াল টু 0। এইটাকে দিলাম আমরা 6 নং সমীকরণ। তাহলে এবার আমরা এই যে 5 নং এ আমরা এই মানটা বসায় দেব, তাই না? এবার আমাদের 5 নং হতে মাইনাস C1 y স্কয়ার ইকুয়াল টু হয় 0, তার মানে আমাদের C1 এর মানও 0। এবার একইভাবে আমরা যদি এই যে C1 এর মানও 0, এই C1 এর মান যখন আবার আমরা এই সমীকরণে বসাই তখন আমাদের C2 এর মানও হয়ে যায় 0। তার মানে এইখানে 0 প্লাস C1 এই C2 ইকুয়াল টু 0, অতএব C2 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে বলতে পারি z স্কয়ার মাইনাস 0 ইকুয়াল টু 0। জেড স্কয়ারের যে জিনিস, এই জেড স্কয়ারের এই টোটাল টার্মটাই হয়ে যায় 0। ক্লিয়ার? এবার 4 নং এ মান বসিয়ে
জেড স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল টু 0, অতএব জেড ইকুয়াল টু 0। ইহাই ব্যতিক্রমী সমীকরণ, ইহাই ব্যতিক্রমী ইন্টিগ্রাল। গেল আমাদের ব্যতিক্রমী ইন্টিগ্রাল। এইটুক বুঝতে আশা করি কারো কোনো প্রবলেম হয়নি। জাস্ট আমাদের পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল বের করার পরে এই পূর্ণাঙ্গ ইন্টিগ্রালের সমীকরণটাকে একবারে CA1 এর সাপেক্ষে করব, এরপরে হচ্ছে গিয়া C2 এর সাপেক্ষে করব আংশিক অন্তরীকরণ, তারপরে সেইখান থেকে মান বের করে C1 এর আর C2 এর এই সমীকরণে বসায় দেব, তারপরে আমাদের Z এর মান বের হয়ে যাবে। এই হলো আমাদের ব্যতিক্রমী সমীকরণ। তারপরে এবার আমাদের কাজ হচ্ছে গিয়া সাধারণ ইন্টিগ্রাল। ঠিক আছে, এবার আমরা নির্ণয় করব সাধারণ ইন্টিগ্রাল। সাধারণ ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য আমাদেরকে 4 নং নিয়েই কাজ করতে হবে। 4 নং এ C1 এর পরিবর্তে আমরা বসাবো পাই1 C1। তাহলে কি হবে, জেড স্কোয়ার মাইনাস C1, তারাও আমি একটু এখানে নামাই, তাহলে এইটা দিয়ে বুঝাইতে পারবো। এই জেড স্কোয়ার বসলো, এবার C1 আছে, C1 যেখানে আছে C1টা, সরি আমরা C1 না, আমরা C2 এর পরিবর্তে পাই C2 বসাবো, পাই C1 বসাবো। এখানে হচ্ছে গিয়ে জাস্ট অনলি পাই, এখানে কোনো হচ্ছে গিয়ে ই নাই, কি বলো এটাকে, 1 নাই, পাই, শুধু পাই। পাই C1 বসিয়ে, মানে C2 এর জায়গায় পাই C1 থাকবে, যেখানে যেখানে C2 আছে এখানে কিন্তু এটা C2। তাহলে C1 স্কোয়ার থাকলো, y স্কোয়ার থাকলো, আর এইখানে যে C1x ছিল ওইটাও থাকলো, কিন্তু এইবার এই C2 এর জায়গায় হবে পাই C1 আর টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমাদের কাজ হবে এইটাকে 7 নাম্বার সমীকরণ দেওয়া। এবার এইখানে আমরা এইটাকে C1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। 4 নংকে C1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে যা বের হবে তাই হবে আমাদের ইন্টিগ্রাল। 4 নংকে C1 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে আংশিক অন্তরীকরণ করে আমরা কি পাই, এইটাকে এইখানে হচ্ছে গিয়ে করলে পর 0 হয়ে যায়, 0, তারপরে হয় মাইনাস, এই C1 এর সাপেক্ষে যেহেতু করতেছি তাইলে C2 1 y স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে এই টোটালটা সেম ভাবে 2 আসবে, তারপর হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিব, 2 এর সাথে ব্র্যাকেট দিয়ে আমরা C1x লিখবো প্লাস পাই C1 কে রেখে ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমাদের কাজ হবে গিয়ে এই ভিতরের পার্টটাকে করা, ভিতরের পার্টটাকে করলে আমাদের থাকবে কি x প্লাস পাই ড্যাশ, মানে পাই এর আর একবার ডিফারেন্সিয়েশন করলে এটা বুঝে আরো একবার করা হয়েছে, তাই এইটা আমরা দিলাম। এবার আমাদের পরবর্তী লাইনে এই যে উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে C1 y স্কোয়ার ইকুয়াল টু, এই যে পদটা আছে এই পদটাকে হচ্ছে গিয়ে লিখে দেই যেমন আছে তেমন, C1x প্লাস পাই C1x, তারপরে হচ্ছে এখানে আছে x প্লাস পাই ড্যাশ বা শেষ। এবার আমরা যে তোমাদের এই যে মানগুলো আছে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো, স্কোয়ার প্লাস C1x প্লাস পাই C1, তারপরে এইটাও ইনটু অবস্থায় আছে এটার সাথে, তাহলে হবে x প্লাস পাই ড্যাশ, এই ড্যাশ দিতে কিন্তু ভুলে যাইও না, এই গেল। এবার হলো গিয়ে ডান পাশটা তাহলে 0 হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি
এই সমীকরণটা কে আমরা 8 নাম্বার সমীকরণ দেব। এটা আমাদের 8 নাম্বার সমীকরণ। তাহলে আমরা বলতে পারি এইটা আর এইটা আমাদের সাধারণ ইন্টিগ্রাল। সুতরাং এই যে পদটা আছে মানে 7 ও 8 হলো সাধারণ ইন্টিগ্রাল। তাহলে অঙ্কটি আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করবে। আমি যতদূর সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সব ধরনের যে ইস্যুস থাকে বা তোমাদের যদি অন্য কোনো ম্যাথ থাকে যেটা তোমরা এখন পর্যন্ত করোনি, সেই ম্যাথগুলো তোমাদের যদি লাগে আমরা সেগুলো সমাধান করে দেব। আর আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজির যদি তোমরা কোর্স কিনতে চাও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ারে, তাহলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবে। তো ভালো থেকো সকলে।